নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল কাল খতন নয় মন্তব্য আইন উপদেষ্টার। মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জুলাইয়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা কমিশনের। ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে ভোগান্তি। ডিসির পদত্যাগ দাবিতে উত্তপ্ত কুয়েট। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। মজুদির কারণ, প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে বলে আশঙ্কা বিএনপি মহাসচিবের। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচন 2026 সালের জুনের আগেই হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করতে বেলা 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 উপদেষ্টা উপস্থিত ছিলেন। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যা বলেছেন সেটাই চূড়ান্ত, সেটাই সরকারের অবস্থান। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বিএনপিকে সন্তুষ্ট মনে হয়েছে বলে জানান তিনি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার করে যেতে চায় সরকার। এজন্য শিগগিরই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। ডক্টর আসিফ নজরুল মনে করেন, বিএনপি সংস্কারের পক্ষে অতীতেও তার প্রমাণ দিয়েছে। সরকার সংস্কার ও বিচার করেই নির্বাচন দিতে চায় বলে জানান আইন উপদেষ্টা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ভাবনা জানতে চেয়েছেন সফররত মার্কিন উপসহকারী নিকোল চুলিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে সে কথা মার্কিন প্রতিনিধিকে বলেছেন তারা। আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তারা। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমূল পরিবর্তন না করে ছোটখাটো সংস্কার করে নির্বাচন করলে কোনো কিছুই হবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 3 দিনের সফরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেন সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। রাজধানীতে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বিকেলে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেই সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদের, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কিছু তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। এর আগে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। বেলা 3:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল নিকোল চুলিকের সাথে বৈঠকে বসেন। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আমরা আমাদের যে 3টি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি। বৃহস্পতিবার সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করে দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় আর কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী প্রচারণার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ব্রুস বলেছেন, এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। তিনি মনে করিয়ে দেন, এসব পরিস্থিতি ও বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারে পরে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে মুখপাত্র ব্রুস বলেছেন, এটি বাংলাদেশের স্থানীয় আইনি বিষয়। তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে গত 2 দশকে তা দেখা গেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণকে নিতে হবে। আগামী জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এমন তথ্য জানান। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে শিডিউল ঘোষণার আগেই অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও বৈঠকে বসবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদেরকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইনের সংশোধন করার কথা জানান কমিশনার। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। ঠিক রেখে নির্বাচনটা করতে হবে এবং এই
আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, তারপরে কি বলে যে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের, আইনশৃঙ্খলা বাহিনী, মানে নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে। 3 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র দপ্তর পরামর্শ FOC শীর্ষক বৈঠকে অংশ নিতে ঢাকা এসেছেন তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার দুদেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। FOC বৈঠকের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকায় আসতে পারেন। 2012 সালের পর এটাই হবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য কমিশনকে উদ্ঘাটন করতেই হবে, কারণ পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টাকে কমিশন প্রধান আশ্বস্ত করে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরো দমে চলছে। তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। এছাড়াও তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, গত 16 বছর আগের ঘটনা, অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করায় অনেকের সাথে যোগাযোগ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে। হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্ন নিয়ে তদন্ত চলছে, এমনকি ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়, যা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন তিনি। এটাকে পলাশির পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছেন কমিশন প্রধান। 6 দফা দাবি বাস্তবায়নে আগামীকাল রাজধানী সহ সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এর আগে দিনভর 7 রাস্তায় সড়ক অবরোধ রেখেছিল তারা। সকাল 10টার দিকে তারা তেজগাঁওয়ের 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করে। এদিন সকাল থেকে তেজগাঁও ও 7 রাস্তা এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পায়ে হেঁটে অনেকে গন্তব্যে যেতে দেখা যায়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল 10টায় হঠাৎ রাজধানীর 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। যারা ক্রাফট মামা, তারা তো আমাদের ঠিক মতো করে ল্যাবের ক্লাসই করাচ্ছে না, তারা আবার কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর চায়? আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলোর শেষ পর্যন্ত মেনে নেওয়া না হবে এবং বাস্তবায়ন না হবে। মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ, চেয়ারম্যান, অধ্যক্ষ, এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না। কোন অকারিগরি ব্যক্তি যদি এ সকল সেক্টরে নিয়োগ পায় তাহলে সে কারিগরির কোনো উন্নয়ন করতে পারবে না। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ মানুষ। তাদের যৌক্তিক বলবো অযৌক্তিক বলবো সেটা বলতে পারি না, কিন্তু আমাদের ভোগান্তি হচ্ছে আর কি। সেই হলিক্রস স্কুল থেকে আমরা এখানে হেঁটে আসছি। ছুটি হয়েছে 12টা 5-এর সময়, কিন্তু 1টা পর্যন্ত স্কুলে বসেছিলাম, পরে না পেরে হেঁটে এত দূর আসছি। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। তাই দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ চলাচলকারীরা। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও আইসিএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ১ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এদিকে দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগের দাবিতে অন্যদিকে ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছনা এবং আইন অমান্য করে আবাসিক হলের তালা ভাঙার ঘটনায় জড়িতদের শাস্তি চান শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। আন্দোলনের চতুর্থ দিনে ভিন্ন চিত্র দেখা গেছে কুয়েট ক্যাম্পাসে। আন্দোলনকারীরা চায় ৩৭ শিক্ষার্থীর শাস্তি বাতিল ও ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দিতে হবে। দুর্বার বাংলার পাদদেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। শেষ সিন্ডিকেট মিটিং এও কতিপয় শিক্ষকরা ভিসি স্যারের পদত্যাগ থেকে সরে না আসলে পরিস্থিতি ঘোলাটে হবে এবং আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে জানানো হয়। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের সাথে নয়, প্রশাসনের সাথে। যে ভিসি স্যার আন্দোলন নস্যাৎ করতে আমাদেরকে বহিষ্কার করতে পারে, সেই ভিসি স্যারের সাথে আমরা এখন আপোষে গেলে পরবর্তীতে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা কী? আমাদের বেশিরভাগ দাবি পূরণ হয় নাই এই 2 মাসে, তাহলে বাকি দাবিগুলোকে আরও 2 মাসে পূরণ হবে, তার কি কোনো গ্যারান্টি আছে? তালা ভেঙে আবাসিকে ঢোকা শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। যত আহ্বান জানাবো আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে, তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। টোটাল আনুমানিক ৭,৫০০ জন ছাত্রছাত্রী আছে আবাসিক অনাবাসিক মিলে। তো এই পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আমাদের মেয়েদের হলে এখনও কোনো ছাত্রছাত্রীরা উঠেনি, তবে বাকি যে 6টা ছাত্রদের হল আছে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি মোট ৮০ জনের মতো ছাত্র হলে উঠেছে আমরা জানতে পেরেছি। সবগুলো মানে ছাত্রদের 6টা হলেই 15-20 জন 10 জন করে টোটাল প্রায় আনুমানিক ৮০ জনের মতো ছাত্র উঠেছে হলে। কুয়েট ক্যাম্পাসে শান্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ চায় অভিভাবকরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের মুখাপেক্ষী দুদক। তাকে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, আদালতে উপস্থিত হলেই ফ্ল্যাট প্লট জালিয়াতির বিষয়ে টিলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও বাংলাদেশে প্রভাব বিস্তার করে দুর্নীতি করতে পিছুপা হননি। খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে বিগত বছরগুলোতে টিউলিপ মেতে ওঠেন দুর্নীতি অনিয়মে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদন করিয়ে দেন ব্রিটিশ এমপি টিউলিপ। বিনিময়ে তিনি বাগিয়ে নেন গুলশানে একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাঞ্চলে পরিবারের সদস্যদের নামে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে একাধিক মামলায় আগামী 27 ও 29 এপ্রিল টিউলিপের আদালতে হাজির হবার দিন নির্ধারণ রয়েছে। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 200 কোটি টাকার এফডিআর করে বাকি 800 কোটি টাকা উত্তোলনপূর্বক
বেক্সিমকো গ্রুপের, যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দাবি, তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার চেয়ে 9 টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, এর চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক সচিবালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভোজ্য তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন, ব্যবসায়ীদের পেঁয়াজে মজুদ বাড়ানোর প্রবণতায় দাম কিছুটা বাড়ছে, তবে পেঁয়াজের দাম বাড়তে দেওয়া হবে না। চালের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্যার ক্ষতি এখনও কাটিয়ে ওঠা যায়নি। 2 সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি, এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 1 লাফে 14 টাকা বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। অন্যদিকে কম রেটের পাম তেলের দর সয়াবিনের সমান করায় বিস্মিত খোদ বিক্রেতারাও। মৌলভীবাজারের পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ীরাও মনে করছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন মিল মালিকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দফায় দফায় বৈঠকের পরও বেড়েছে ভোজ্য তেলের দর। মঙ্গলবার লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের দাম 189 টাকা এবং খোলা সয়াবিনের দর 12 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল রিফাইনারি সমিতি। আগের দর বিবেচনায় এবার সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম। আগে সয়াবিন ও পাম তেলের দামের মধ্যে 10 থেকে 15 টাকার পার্থক্য থাকলেও এবার তুলে দেওয়া হয়েছে সেই ফারাক। এই সরকার, আগের যে সরকারগুলো ছিল, এই সরকারের আমলে এই রকম কখনো পাম আর সয়াবিন একদম ছিল না। অলওয়েজ আপনার পাম অয়েলের দাম সয়াবিনের থেকে মিনিমাম 10 থেকে 12 টাকা কম ছিল। বাট এইবার কেন এইটা এরকম হচ্ছে আমাদেরও মাথায় আসতেছে না। ইনপুটের কারণে না, ওনারাই ওনাদেরকে বলে যে এইভাবে এইটা সিন্ডিকেট করে, এইটাই মনে হয় মূলত বিষয়টা বুঝতেছি। নতুন দর ঘোষণা হলেও বুধবারও রাজধানীর পাইকারি মোকাম মৌলভীবাজারে আগের দরেই বিক্রি হয়েছে সয়াবিন ও পাম তেল। আমি কোম্পানিদের সাথে যোগাযোগ করছি, ওরা বলল যে হ্যাঁ, আমরা কালকে থেকে মানে রবিবার থেকে পুরোপুরি ডেলিভারিতে যাবে, মাল দিবে, আর কালকের থেকে সম্ভবত ওরা ডিউ নেওয়া শুরু করবে। সয়াবিন ও পাম তেলের দর সমান করার সিদ্ধান্তে অবাক পাইকারি ব্যবসায়ীরাও। ভোজ্য তেলের দর বৃদ্ধিকে শুভঙ্করের ফাঁকি বলেও মনে করছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। এই পাম তেলটার বিষয়টা একটু অধিকতর চিন্তা করাটা উচিত বলে, এবং এটা চেঞ্জ করাটা উচিত বলে আমি মনে করি। না হলে তো ভোক্তার একটা প্রতারিত হবে। যারা আমদানিকারী উৎপাদনকারী তারা ভালো একটা গেইন করবে, আমরা সাধারণ ভোক্তা যারা আছি আমরা এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো হলো না। ভোক্তা স্বার্থ বিবেচনায় ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ এরফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি সকালে সুপ্রিম কোর্টে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে যান। এ সময় প্রধান বিচারপতি তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, অচিরেই একটি চূড়ান্ত রূপ পাবে। কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূরীকরণেরও কাজ চলছে বলে জানান ডক্টর সৈয়দ এরফাত আহমেদ। এই যে কার্যক্রম চলছে সংস্কারের, সেটার গতিশীলতা বজায় রাখা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা। এবং আমি খুব আনন্দিত যে এই জার্নি, এই যাত্রায় আমাদের কো ট্রাভেলার্স হয়েছে,
primarily UNDP, European Union, the government of Sweden, and the government of United Kingdom. তারা unequivocally, emphatically আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। পয়লা বৈশাখের শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা। ভোর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান শিল্পীর সদস্যরা। তারা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, যা ঢাকার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে তিনি ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে এই ভুল তথ্যের ভিত্তিতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এদিকে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রশাসন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছে সশস্ত্র বাহিনী। সকালে সেনা সদরের আর্মি মাল্টিপাল পাস হলে ক্রেস্ট তুলে দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এছাড়াও মিয়ানমারে অংশ নেয়া উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সাথে ফটো সেশনে অংশ নেন তিনি। এর আগে মিয়ানমারে মানবিক সহায়তা মিশনের সমাপ্তি উপলক্ষে ব্রিফিং করেন সশস্ত্র বাহিনীর অপারেশনস এবং পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। তিনি জানান, 28 মার্চ থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়। এরপর 3 ধাপে মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় 150 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে দেশটির মানুষের প্রশংসাও কুড়িয়েছে মানবিক সহায়তায় অংশ নেওয়া দলটি। বাংলাদেশ বিমান বাহিনীর 71 নম্বর স্কোয়াড্রন নবস্থাপিত GM-40M আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করেন। বিমান বাহিনীকে আধুনিক ও যুগ উপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। ISPR জানায়, বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল, কাল খোপন নয় মন্তব্য আইন উপদেষ্টার। মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জুলাইয়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা কমিশনের। 6 দফা দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। ডিসির পদত্যাগ দাবিতে উত্তপ্ত কুয়েট। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। মজুদির কারণ, প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।